ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ডেভেলপমেন্টাল বায়োলজি আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টের ফার্টিলাইজেশন অংশটা পড়ব। ফার্টিলাইজেশন কাকে বলছে? দ্য ফিউশন অফ স্পার্ম অ্যান্ড ওভাম। স্পার্ম এবং ওভাম এই দুটো ফিউজ হবে এবং ফার্টিলাইজড এগ অর্থাৎ যাকে আমরা জাইগোট বলি সেটা তৈরি হবে। Being male and female gametes together produce diploid 2n gamete zygote। এখানে n স্পার্ম এবং n যে ওভাম আছে তারা ফিউজড হয়ে ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। It also activates egg, triggers the beginning of embryonic development। যেই জাইগোট তৈরি হবে অর্থাৎ ফার্স্ট ফার্টিলাইজড এগ প্রডিউস হবে, তারপরেই কিন্তু এই ফার্টিলাইজড এগটা অ্যাক্টিভেট করবে, সিরিয়াল বায়োকেমিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল চেঞ্জেস হবে এবং এটা এমব্রায়োনিক ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে, মানে ট্রিগার করবে। অর্থাৎ পরবর্তীকালে মরুলা হবে, সেখান থেকে গ্যাস্টুলা হবে, ব্লাস্টুলা হবে, ব্লাস্টুলা থেকে গ্যাস্টুলা হবে, পরপর সিরিয়াল বা সিকোয়েন্সিয়াল ডেভেলপমেন্টাল ফেজেসগুলো অ্যাক্টিভেট কিন্তু হবে। প্রথমে দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে স্পার্ম, একটা হচ্ছে ওভাম। স্পার্ম দেখে অ্যানাটমি অফ স্পার্ম। আমরা যদি অ্যানাটমি অফ স্পার্ম দেখি, প্রথমেই দেখব স্পার্মের তিনটে পার্ট। ফার্স্ট হচ্ছে হেড, একটা মিড পিস, আর একটা হচ্ছে টেল পিস, একটা এন্ড পিস বা শেষের অংশকে অনেকে বলে থাকে। হেডের মধ্যে প্রমিনেন্ট একটা নিউক্লিয়াস থাকবে। যদি আমরা হেড পিসকে সামনে থেকে দেখি, হচ্ছে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ, আমরা প্রত্যেক ক্ষেত্রেই দেখতে পাবো একটা করে কিন্তু প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে এবং এই প্রমিনেন্ট নিউক্লিয়াসের বাইরে থাকবে অ্যাক্রোজোম। অ্যাক্রোজোম থাকবে, এই যে অ্যাক্রোজোম দেখাচ্ছে হলুদ রঙের অ্যাক্রোজোম, দুদিক থেকেই দেখা যাচ্ছে, ফ্রন্ট ভিউ থেকে দেখা যাচ্ছে, সাইড ভিউ থেকে দেখা যাচ্ছে। তাহলে এই অ্যাক্রোজোমের বাইরের অংশটাকে বলা হবে যে ফাঁকা স্থান আছে, স্পেস আছে, দ্য পেরি অ্যাক্রোজোমাল স্পেস। আর যে ভেতরের অংশটা থাকবে এই যে এখানে, তাকে বলা হবে আউটার সাব অ্যাক্রোজোমাল স্পেস। তাহলে বাইরে আছে পেরি অ্যাক্রোজোমাল স্পেস, ভেতরের অংশটা হচ্ছে সাব অ্যাক্রোজোমাল স্পেস। তার ঠিক ভেতরেই থাকবে নিউক্লিয়ার এনভেলপ। আর যে অ্যাক্রোজোম তার বাইরের অংশটাকে বলা হবে আউটার অ্যাক্রোজোম মেমব্রেন। ঠিক একইভাবে ভেতরের অংশটাকে বলা হবে ইনার অ্যাক্রোজোম মেমব্রেন। এটা হচ্ছে হেড রিজিয়ন। হেড রিজিয়নের ঠিক পরেই থাকবে যে এই অংশটা, আমরা এটা মিড পিস দেখতে পাচ্ছি বা কানেক্টিং পিস দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখব যে এখানে মাইটোকন্ড্রিয়া আছে। মাইটোকন্ড্রিয়া এটিপি প্রডিউস করবে এবং যে স্পার্মের যে সুইমিং ক্যাপাবিলিটি, অর্থাৎ যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে, লোকোমোশনে সাহায্য করবে। সেন্ট্রালি একটা সেন্ট্রিওল আছে, এটা কিন্তু সাইড ভিউ থেকেই একমাত্র দেখতে পাবো আমরা। সেন্ট্রালি সেন্ট্রিওল আছে একটা এবং তার চারিদিকে সেন্ট্রাল পেয়ার আছে এবং মাইটোকন্ড্রিয়ার সঙ্গে কানেক্টিং পিসও রয়েছে পস্টেরিয়র পিসের সঙ্গে। তাহলে মূল যে আমাদের অংশটা রয়েছে, একটা হচ্ছে প্রো নিউক্লিয়াস রয়েছে এবং তার চারিধারে ঘিরে প্লাজমা মেমব্রেনকে ঘিরে রয়েছে অ্যাক্রোজোম, যেখানে কিন্তু এনজাইমেটিক রিয়াকশন হবে, অর্থাৎ যেখানে এনজাইম থাকে, যে এনজাইমটা পরবর্তীকালে যখন ফার্টিলাইজেশন হবে তখন কিন্তু এই এনজাইমটাই কিন্তু ইনভেড করতে সাহায্য করবে। অ্যানাটমি অফ ওভা। ওভার যদি আমরা অ্যানাটমি দেখি তাহলে প্রথমেই দেখব একটা নিউক্লিয়াস। এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে ফার্টিলাইজেশনের সময় এই সাইটোপ্লাজমটা কিন্তু ওভামেরই ব্যবহার হয়। ওভার যে সাইটোপ্লাজম সেইটা কিন্তু ফার্টিলাইজড এগস হিসেবে ব্যবহার হয়। কেবলমাত্র স্পার্মের যে প্রোনিউক্লিয়াস, সেই প্রোনিউক্লিয়াসটাই কেবলমাত্র ওভার মধ্যে এন্ট্রি করে এবং যখন একটা জাইগোট প্রস্তুত হয় বা তৈরি হয় তখন কেবলমাত্র স্পার্মের ডোনেশন হচ্ছে একটা মাত্র নিউক্লিয়াস। আদারওয়াইজ কোনো কিন্তু স্পার্মের কোনো কিছু বা সাইটোপ্লাজম বা অন্য কোনো অংশ কিন্তু সেই জাইগোটের মধ্যে থাকে না। তাহলে ওভার নিউক্লিয়াস সেন্ট্রালি থাকবে এবং ডেন্স সাইটোপ্লাজম থাকবে চারিদিকে। সাইটোপ্লাজমের বাইরে থাকবে জোনা পেলুসিডা এবং তার বাইরে ভাইটালাইন মেমব্রেন এবং তারও বাইরে করোনা রেডিয়াটা থাকবে। এটা একটা হিউম্যানের ক্ষেত্রে দেখানো হয়েছে সাধারণত। তাহলে
তিন ধরনের স্তর দেখতে পাওয়া যাবে। তবে এক্ষেত্রে বলে রাখি, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে বিভিন্ন রকম আমাদের এগ মেমব্রেন দেখা যায়। আগের যেখানে আমি আলোচনা করেছি, আগের যে অংশটা অধ্যায়ে এগ মেমব্রেন তোমাদের ছিল, সেখানে আমি বলেছি যে বাইরে অনেক সময় ভাইটালাইন মেমব্রেন, যাকে জোনা পেলোসিডা বলে ম্যামালের ক্ষেত্রে, সেটা থাকতে পারে। তার ভেতরে কর্টিক্যাল সাইটোপ্লাজম থাকে বা কর্টিক্যাল গ্র্যানিউল থাকে, এবং সব থেকে বাইরে কিন্তু জেলিকোট থাকে, যেটা জেলিকোট সাধারণভাবে সিয়ারচিনের ক্ষেত্রে দেখা যায় বা ফ্রগসের ক্ষেত্রে দেখা যায়, বা কিউমুলাস সেল লেয়ার দেখা যায়, যেটা ম্যামালের ক্ষেত্রে দেখা যায়। তাহলে সেলের লেয়ার বিভিন্ন রকম বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে হতে পারে বা ক্যাটাগরির ক্ষেত্রে হতে পারে, মোরাললেস। তবে তিনটে সেলুলার লেয়ার বা সেল লেয়ার থাকবে ওভামের বা এগের বাইরে সাধারণত তিন রকমের সাধারণত সেল লেয়ার থাকে। যখন ফার্টিলাইজেশন হবে তখন একটা ফিমেল গ্যামেট, এটা হ্যাপ্লয়েড এগ, মেল গ্যামেট হ্যাপ্লয়েড স্পার্ম। তাহলে এগ আর স্পার্ম দুটো ফিউজড করবে, ফিউজড করে ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে, যেটা পরবর্তীকালে সেল ডিভিশন হবে। সেল ডিভিশনের ফলে একটা টোটাল একটা অর্গানিজম তৈরি হবে। কোথায় হয়? সাধারণত যদি আমরা হিউম্যানের ক্ষেত্রে দেখি, তাহলে হিউম্যানের ক্ষেত্রে ফ্যালোপিয়ান যে টিউবটা আছে, ফ্যালোপিয়ান টিউবের এই অংশটাকে বলা হয় অ্যাম্পুলা অংশ। এই অ্যাম্পুলা অংশে হয়। এটা একটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের পার্ট থেকে বড় করে দেখানো হয়েছে। স্পার্ম সাধারণত সুইমিংয়ের মাধ্যমে আস্তে আস্তে ওভামের দিকে আসবে। ওভারি থেকে ওভাম ওভিলিউশনের মাধ্যমে সিক্রেট হবে। এই উসাইটাস ম্যাচিওরেশনের ফলে ম্যাচিওর হওয়ার সময় ঠিক অ্যাম্পুলা অংশে যখন অবস্থান করবে, তখন সেভারাল স্পার্ম এখানে এসে কিন্তু ইনভেট করার চেষ্টা করবে। একটাই মাত্র স্পার্ম কিন্তু একে ইনভেট করতে পারবে, এবং যখনই একটা স্পার্ম ইনভেট করবে এবং তাদের মধ্যে ফিউশন হবে, ফিউশন হওয়ার ফলে 2n অর্থাৎ জাইগোট তৈরি হবে, তখনই কিন্তু বাকি স্পার্মগুলোকে বাইরে আটকে দেবে বা মেরে ফেলবে, অর্থাৎ ব্লক টু পলিস্পার্মি, অর্থাৎ পলিস্পার্মি হবে না। একটাই স্পার্ম নর্মাল কন্ডিশনে একটাই ওভামকে ইনভেট করবে এবং একটা জাইগোট প্রস্তুত করবে 2n এর। জেনারেল প্রসেস অফ ফার্টিলাইজেশন, সাধারণ পদ্ধতি আমরা এখানে আলোচনা করিনি। ফার্টিলাইজেশনের প্রথমে কি হয়? ফার্স্ট পদ্ধতি হচ্ছে কেমো অ্যাট্রাকশন। কেমো অ্যাট্রাকশন বিটুইন দ্য স্পার্ম অ্যান্ড ওভাম। স্পার্ম এবং ওভাম, তাদের মধ্যে বিভিন্ন কেমিক্যাল সাবস্ট্যান্সেস, তাদের মধ্যে সাবস্ট্যান্সেস থাকার জন্য এদের মধ্যে একটা অ্যাট্রাকশন হয়। যেমন ফার্টিলাইজেশন, অ্যান্টি ফার্টিলাইজেশন রিয়াকশন হতে পারে, বা অ্যাক্রোজোমাল প্রোটিন বাইন্ডিংয়ের মধ্যে বাইন্ডিং প্রোটিন হতে পারে। এই বিভিন্ন রকম সাবস্ট্যান্সের জন্য কেমো অ্যাট্রাকশন হয়। রিলিজ অফ অ্যাক্রোজোমাল এনজাইম, যখনই আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে স্পার্ম ওভামের দিকে, তখন বাইরের যে স্তরটা থাকে, যেমন জেলিকোট হতে পারে সিয়ারচিন ফ্রগের ক্ষেত্রে, বা কিউমুলাস সেল হতে পারে ম্যামালের ক্ষেত্রে, সেখানে কিন্তু অ্যাক্রোজোমাল এনজাইমগুলো আস্তে আস্তে অ্যাক্টিভেট হয় এবং রিলিজ হয়। সেই অ্যাক্রোজোমাল এনজাইমগুলো বাইরের যে অংশটা আছে বা বাইরের যে সেলুলার সেল কোডগুলো রয়েছে সেগুলোকে ডাইজেস্ট করে দেয়, এবং ডাইজেস্ট করে আস্তে আস্তে ভেতরের দিকে ইনভেট করে। বাইন্ডিং অফ স্পার্ম টু এক্সট্রা সেলুলার এনভেলপ। এই বাইন্ডিং অফ স্পার্ম কিন্তু স্পিসিস স্পেসিফিক, অর্থাৎ পার্টিকুলার স্পিসিসের ক্ষেত্রে পার্টিকুলার স্পিসিস ওভাম কিন্তু সেই স্পিসিসেরই স্পার্মের সঙ্গে কিন্তু বাইন্ড করবে, আদারওয়াইজ কিন্তু তারা বাইন্ড করবে না। তার জন্য বিভিন্ন রিসেপ্টার্স থাকে। তাহলে বাইন্ডিং অফ স্পার্ম টু এক্সট্রা সেলুলার এনভেলপ, তাহলে প্রথম বাইন্ড করবে। এখানে বিভিন্ন রকম প্রোটিন বা রিসেপ্টার প্রোটিন থাকবে যারা বাইন্ড করতে সাহায্য করবে। প্যাসেজ থ্রু এক্সট্রা সেলুলার এনভেলপস, তাহলে যেই বাইন্ড করবে, যখনই রেকগনাইজড হয়ে গেল হ্যাঁ এটা সেম স্পিসিসের স্পার্ম, ওভাম যেই রেকগনাইজড করে দেবে, তখন প্যাসেজ দেবে এক্সট্রা সেলুলার এনভেলপের মধ্যে যে সেই স্পার্মকে আসার জন্য। এবং ফিউশন অফ স্পার্ম অ্যান্ড এগ প্রোনিউক্লিয়াস, এবং তারপর এগ প্রোনিউক্লিয়াস আর স্পার্মের প্রোনিউক্লিয়াস দুটো ফিউজড হবে, ফিউজড হয়ে জাইগোট তৈরি হবে। এটা হচ্ছে জেনারেলাইজড প্রসেস। আমরা যদি এটা একটু ছবির মাধ্যমে বুঝে নিই, প্রথম স্পার্ম আসছে বাইরে, আমরা আগে স্তরগুলো দেখে নিই। বাইরে আছে জেলিকোট, জেলিকোটের বাইরে ঠিক আছে রিসেপ্টর প্রোটিন, এই প্রোটিনগুলো হচ্ছে রিসেপ্টর প্রোটিন। রিসেপ্টর প্রোটিনের ভেতরে আছে ভাইটালাইন লেয়ার এবং তার ভেতরে আছে প্লাজমা মেমব্রেন। এটা হচ্ছে একটা আদর্শ বা সাধারণ একটা
ছবি, যার মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করব। তবে প্রজাতি ভেদে অর্থাৎ স্পিসিস ভেদে এবং আমাদের যে বিভিন্ন রকমের অ্যামফিবিয়া, রেপটিলিয়া প্রভৃতি বিভিন্নদের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমের একটু মডিফিকেশান হতে পারে। তাহলে বাইরে আছে জেলিকোট, তারপর ভাইটালাইন মেমব্রেন, তারপর প্লাজমা মেমব্রেন আছে এবং এখানে রিসেপ্টর মলিকিউলস আছে। প্রথম স্পার্ম অ্যাপ্রোচেস টু দ্য এগ, তাহলে স্পার্ম অ্যাপ্রোচ এগের দিকে আসছে এবং এই যে অ্যাক্রোজোমাল এনজাইম রয়েছে, এই অ্যাক্রোজোমাল এনজাইমগুলো জেলিকোটকে প্রথমে আস্তে আস্তে ডাইজেস্ট করছে। ডাইজেস্ট করার ফলে কিন্তু আস্তে আস্তে রিসেপ্টর প্রোটিনের দিকে এগোচ্ছে। যেই রিসেপ্টর প্রোটিনে বাইন্ড করলো, রিকগনাইজড হলো যে এটা সেম স্পিসিসের স্পার্ম, তখনই কিন্তু আস্তে আস্তে এটা ফিউজ হবে প্লাজমা মেমব্রেনের মধ্যে। ফিউজ হওয়ার পর এটা স্পেস করে দেবে। স্পেস করে দিলে পরবর্তীকালে এই যে নিউক্লিয়াসটা আছে, যেটা পরেরটায় দেখানো হয়েছে পরের ধাপে, এই নিউক্লিয়াসটা স্পার্ম নিউক্লিয়াসটা ভেতরে চলে আসবে এগের সাইটোপ্লাজমের মধ্যে এবং এগের সাইটোপ্লাজমের মধ্যে চলে এলেই এগ নিউক্লিয়াস এবং স্পার্ম নিউক্লিয়াস ফিউজড হবে। ফিউজড হয়ে জাইগোট নিউক্লিয়াস প্রডিউস করবে এবং এর ফলে যেই একটা স্পার্ম এন্ট্রি করবে বা একটা স্পার্মের প্রো নিউক্লিয়াস এন্ট্রি করবে, বাকি অনেক স্পার্ম কিন্তু চারিদিকে থাকবে যাদের কিন্তু ব্লক করে দেওয়া হবে যাতে তারা আর ইনভেট না করতে পারে বা আর এগোতে না পারে। যে যতদূরই এগিয়েছে সেখানেই যেন থেমে যায়, তার জন্য বিভিন্ন মেকানিজম আছে। এবার মেকানিজম অফ ফার্টিলাইজেশন। মেকানিজম অফ ফার্টিলাইজেশন আমাদের প্রথমে আছে এনকাউন্টার অফ স্পার্মাটোজোয়া অ্যান্ড ওভা। তাহলে এদের মধ্যে কি মেকানিজম আছে, কি এদের মধ্যে কেমিক্যাল রিয়াকশনস আছে? অ্যাক্রোজোম রিয়াকশন অ্যান্ড পেনিট্রেশন। অ্যাক্রোজোমের মধ্যে সঙ্গে কী রিয়াকশন করে এবং কীভাবে পেনিট্রেট করে? ক্যাপাসিটেশন অ্যান্ড কন্ট্যাক্ট। ক্যাপাসিটেশন তার মানে হলো এবিলিটি টু সাধারণত এটা ক্যাপাসিটেশন হচ্ছে এবিলিটি টু হ্যাভ পোটেনশিয়াল টু ফার্টিলাইজ। সাধারণত যখন এটা ম্যামালের ক্ষেত্রে বেশি দেখা যায়, সাধারণত ম্যামালের ক্ষেত্রে দেখা যায় বা হিউম্যানের ক্ষেত্রেও আমরা বলতে পারি, যখনই স্পার্ম রিলিজ হয় ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গানে, তখন কিন্তু স্পার্মটা এবেল থাকে না যে সে ফার্টিলাইজড করবে। সে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে ইজাকুলেট হওয়ার পর সে কিন্তু ক্যাপাসিটি লাভ করে, যার ফলে সে কিন্তু ফার্টিলাইজড করতে পারে। এটাকে বলছে ক্যাপাসিটেশন অ্যান্ড কন্ট্যাক্ট। এবিলিটি অফ এ স্পার্ম টু ফার্টিলাইজড, ক্যাপাসিটেশন অ্যান্ড কন্ট্যাক্ট, এবং স্পার্ম ওভামের সঙ্গে কন্ট্যাক্ট করবে। ফিউশন অফ দ্য স্পার্ম উইথ দ্য এগ, স্পার্ম এবং এগের ফিউশন হবে এবং অ্যাক্টিভেশন অফ ওভাম। যেই ফিউশন হবে তখনই কিন্তু ওভামটা, ফার্টিলাইজড ওভামটা কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ব্লক টু পলিস্পার্মিকে ব্লক করবে। এনকাউন্টার অফ স্পার্মাটোজোয়া অ্যান্ড ওভা। During the fertile phase, millions of sperm travel from the vagina to the uterus and into the fallopian tube. প্রথম ছবিতেই বলেছি, যখনই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে স্পার্ম ইজাকুলেশন হবে বা স্পার্ম এসে পৌঁছাবে, সে কিন্তু সাঁতার কাটার মাধ্যমে বা সুইমিংয়ের মাধ্যমে সে কিন্তু ইউটেরাসের মধ্যে আসবে, ইউটেরাসের অ্যাম্পুলা অংশে আসবে। কেমোট্যাক্সিস, এ কেমিক্যাল সাবস্টেন্স, ইজ ফাউন্ড ইন দ্য কটেক্স অফ এগ। তাহলে এগের যে কটেক্স রিজিয়ান আছে বা বাইরের অংশ আছে, এখানে কেমিক্যাল সাবস্টেন্সেস কিছু পাওয়া যাবে। স্পিসিস স্পেসিফিক কেমিক্যালস রিলিজড বাই এগ টু অ্যাট্রাক্ট স্পার্ম। তাহলে প্রত্যেকটা স্পার্মের অ্যাট্রাকশনের জন্য এগ কিছু কেমিক্যালস রিলিজ করে। যেমন এদের মধ্যে দুটো রিয়াকশান খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে ফার্টিলাইজিং অ্যান্ড অ্যান্টি ফার্টিলাইজিং রিয়াকশান। এই দুটো অনেকটা অ্যাগ্লুটিনেশনের মতো, অর্থাৎ অ্যান্টিবডি অ্যান্টিজেনের রিয়াকশনের মতো। ফার্টিলাইজিন এ গ্লাইকোপ্রোটিন ইন ওভামের মধ্যে একটা গ্লাইকোপ্রোটিন থাকে যেটা ফার্টিলাইজিন, আর অ্যাসিডিক অ্যামিনো অ্যাসিড ইন স্পার্মে থাকে যেটা হচ্ছে অ্যান্টি ফার্টিলাইজিং। তাহলে অ্যান্টি ফার্টিলাইজিং কেবলমাত্র ফার্টিলাইজিনকে পার্টিকুলার স্পিসিসের তার সঙ্গে বাইন্ড করবে, যেমন অ্যান্টিবডি অ্যান্টিজেন বাইন্ড করে, তেমনি ফার্টিলাইজিন এবং অ্যান্টি ফার্টিলাইজিং বাইন্ড করবে। এদের মধ্যে একটা রিয়াকশান যে হবে, এই কেমিক্যাল রিয়াকশান বা কেমিক্যালের টানে এরা কিন্তু একে অন্যের দিকে যাবে। সেকেন্ড হচ্ছে আর একটা বাইন্ডিং প্রোটিন অন অ্যাক্রোজোমাল প্রসেস রিকগনাইজড বাই দ্য স্পেসিফিক রিসেপ্টর on the surface of the vitelline membrane on the same species.
তাহলে পার্টিকুলার রিসেপ্টর থাকবে বাইন্ডিং প্রোটিন রিসেপ্টরস ওভামেরও, ওভামের কোটিংয়ে বাইন্ডিং প্রোটিন রিসেপ্টরস থাকবে। আমরা যেটা দেখলাম একটু আগে ছবিতে যে বিভিন্ন রিসেপ্টরস রয়েছে, এই বাইন্ডিং প্রোটিন রিসেপ্টরসরা এগে থাকবে এবং বাইন্ডিং প্রোটিন অ্যাক্রোজোমাল প্রসেসে স্পার্মে থাকবে। তাহলে বাইন্ডিং প্রোটিন রিসেপ্টরের জন্য বা কেমোট্যাক্সিসের জন্য আস্তে আস্তে ওভামের দিকে এগিয়ে যাবে। সাধারণত দেখা যায় যে 2 টাইপস অফ ফার্টিলাইজেশন সাধারণভাবে হয়, তোমাদের একটা সিলেবাসেও আছে। 2 টাইপস অফ ফার্টিলাইজেশন হয়, কি কি? এক্সটার্নাল, ইন্টারনাল। এক্সটার্নাল কথা যখন ফার্টিলাইজেশনটা বাইরে হয়, অকার আউটসাইড দ্য বডি অফ দ্য ফিমেল। যদি বাইরে হয় তখন কিন্তু ইনক্রিজ নাম্বার অফ এগস প্রডিউস টু এনশিওর দ্য সার্ভাইভাল অফ দ্য স্পিসিস। সেখানে বহু পরিমাণে কিন্তু এগ প্রডিউস করতে হয়, যেমন ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স। যেমন একটা স্যালমন মাছ বছরে 12 কোটি ডিম্বাণু উৎপন্ন করে। তাহলে ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ান্স এদের প্রচুর পরিমাণে কিন্তু আমাদের ফিশ অ্যান্ড অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে প্রচুর পরিমাণে এগ প্রডিউস করতে হয়। ইন্টারনাল, যখন অকার্স ইনসাইড দ্য বডি অফ দ্য ফিমেল, ফিউয়ার নাম্বারস অফ এগ আর প্রডিউসড। সেখানে কিন্তু যেহেতু বডির মধ্যে হচ্ছে, সেখানে খুব কম সংখ্যায়, যেমন মানুষের ক্ষেত্রে একবারে একটাই করেই, তাহলে ফিউয়ার সংখ্যা নাম্বার অফ এগস আর প্রডিউসড। ইনক্রিজ পেরেন্টাল কেয়ার ইনশিওর স্পিসিস সার্ভাইভাল। এটার এক্সাম্পল হচ্ছে ম্যামালস, রেপটাইলস, বার্ডস। হায়ার ভার্টিব্রেটস ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনাল ফার্টিলাইজেশন হয়। এখানে একটা কথা বলার আছে, সেভারাল থাউজেন্ড স্পার্ম রিচ দ্য এগ অ্যান্ড ওয়ান উইল ফার্টিলাইজ ইট। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা সেভারাল থাউজেন্ডস অফ স্পার্ম কিন্তু এগের দিকে যায়, কিন্তু একটাই মাত্র স্পার্ম ফার্টিলাইজ করতে পারে। When the sperm fuses with egg, it initiates a series of chemical changes to prevent any other sperm from entering, অর্থাৎ blocks polyspermy, preventing polyspermy, যাতে একাধিক স্পার্ম এন্টার না করতে পারে এবং একাধিক স্পার্ম ফার্টিলাইজড না করতে পারে। Capacitation and contact. Sperm undergo capacitation, further maturation within the female reproductive tract. আমরা ক্যাপাসিটেশনকে বলতে পারি যে এবিলিটি অফ স্পার্ম অর দ্য ক্যাপাসিটি অফ স্পার্ম টু ফার্টিলাইজড। তাহলে প্রাথমিকভাবে যখন ফিমেল ভ্যাজাইনাতে স্পার্ম ইজাকুলেশন হয় তখন কিন্তু স্পার্মের ক্যাপাসিটি থাকে না। এবার বিভিন্ন রকমের ভ্যাজাইনাল সিক্রেশনের ফলে বিভিন্ন মলিকুলার চেঞ্জেস হয় এবং মলিকুলার চেঞ্জেসের ফলে স্পার্ম কিন্তু ফার্টিলাইজড করার ক্যাপাসিটি বা ক্ষমতা লাভ করে। এটাকে বলছে ক্যাপাসিটেশন। এটা মানুষের ক্ষেত্রে 4-5 ঘন্টা সময় লাগে। কি কি পরিবর্তন হতে পারে? পরিবর্তনের মধ্যে সাধারণভাবে প্রথমে তারা কোলেস্টেরল আর অ্যালবুমিন প্রোটিন এদেরকে বাদ দিয়ে দেয়। তাহলে অ্যালবুমিন যে প্রোটিন আছে, রিমুভাল অফ কোলেস্টেরল বাই অ্যালবুমিন প্রোটিন ইন দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট। তাহলে কোলেস্টেরলকে যেই নিজের থেকে সরিয়ে দেয় তখনই কিন্তু অ্যাক্রোজোমাল রিয়াকশান করতে পারে। পার্টিকুলার প্রোটিন আর কার্বোহাইড্রেট ছড়িয়ে দেয় বা বার করে দেয়, কারণ এই প্রোটিন বা কার্বোহাইড্রেট ব্লক করে রাখে রেকগনাইজ সাইটগুলোকে। প্রোটিনের যে রেকগনাইজ সাইট সেইগুলো কিন্তু ওপেন হলে তবেই কিন্তু রেকগনাইজ করতে পারবে ওভাম। আবার K+কেও কিন্তু ছেড়ে দেয়, অর্থাৎ একটু পোটেনশিয়ালের পরিবর্তন হয়, অর্থাৎ তারা একটু নেগেটিভলি পোটেনশিয়াল হয়। K+কে ভ্যাজাইনার মধ্যে ছেড়ে দেয়। আর প্রোটিন ফসফোরাইলেশন হয়, তাহলে প্রোটিন ফসফোরাইলেশনের ফলে কিন্তু স্পার্ম কিন্তু অ্যাক্টিভেট হয়। তাহলে বিভিন্ন রকম সেভারাল প্রসিডিওরস আছে যার ফলে কিন্তু এই সিমেন বা স্পার্ম কিন্তু অ্যাক্টিভেট হয়, যার ফলে সে কিন্তু ফার্টিলাইজড করতে পারে এবং এটা হয় কিন্তু ফিমেল ভ্যাজাইনার মধ্যে এবং এই ভ্যাজাইনাল সিক্রেশন কিন্তু এতে কিন্তু হেল্প করে। অ্যাক্রোজোম রিয়াকশন অ্যান্ড পেনিট্রেশন। অ্যাক্রোজোম রিয়াকশন, অ্যাক্রোজোমের মধ্যে অ্যাক্রোজোম থাকে হেড প্রসেসে, অর্থাৎ স্পার্মের হেড রিজনে অ্যাক্রোজোম থাকে এবং অ্যাক্রোজোমের মধ্যে যে এনজাইমস থাকে সেই প্রোটিওলাইটিক এনজাইমগুলো বেরিয়ে যায় এবং প্রোটিওলাইটিক এনজাইম যদি বেরোয় তাহলে কী হবে? সাধারণভাবে জেলিকোট বা হিউম্যানের ক্ষেত্রে জোনা পেলুডিসার থ্রুতে স্পার্ম এন্ট্রি করবে প্রি ভাইটালেন্স স্পেসে। যদি এটা ম্যামালের ক্ষেত্রে হয় তাহলে জোনা পেলুডিসাকে ইনভেট করবে, বা যদি এটা সি আর্চিনের ক্ষেত্রে হয়
বা আদার অ্যানিমেলের ক্ষেত্রে হয়, তাহলে কিন্তু এটা জেলিকোডকে ইনভেট করবে এবং এটা প্রি ভাইটালিন স্পেসে এসে উপস্থিত হবে। জোনা পেলুসিডা সাধারণভাবে হিউম্যানের ক্ষেত্রে যদি আমরা দেখি 3 ধরনের প্রোটিন দিয়ে তৈরি, ZP1, ZP2, ZP3, এগুলো সবই গ্লাইকোপ্রোটিন। ZP2 আর 3 এটা বিল্ডিং ব্লকস তৈরি করে, অর্থাৎ হচ্ছে ZP2 আর 3 দিয়ে এরা ফাইবারের মতো অংশ গঠন করে বা ফিলামেন্টসের মতো অংশ গঠন করে, এবং ZP1 তাদের মধ্যে কানেক্টিভিটি করে, অর্থাৎ কানেকশন বা লিঙ্কার প্রোটিন হিসেবে কাজে লাগে ZP1। আর ZP2 আর 3 এরা কিন্তু ফিলামেন্ট গঠন করে। ফিউশন অফ দ্য স্পার্ম উইথ দ্য এগ, the male nucleus enter the egg cytoplasm and become the male pronucleus। তাহলে মেল যে নিউক্লিয়াস আছে অর্থাৎ স্পার্মের যে নিউক্লিয়াস আছে সেটা কিন্তু আস্তে আস্তে এবার এন্ট্রি নেয় ফিমেলের এগের মধ্যে এবং মেল প্রোনিউক্লিয়াস হয়। অ্যাজ এ রেজাল্ট অফ স্পার্ম ফিউজড উইথ এগ plasma lemma, the oocyte nucleus which is at the metaphase of the second meiotic division completes the division, giving rise to another polar body। সাধারণত মিওটিক অ্যারেস্ট হয়ে সেকেন্ড মিওটিক ডিভিশনে অ্যারেস্ট হয়ে কিন্তু এগটা থাকে, যেই স্পার্মটা এন্ট্রি করবে সেই সঙ্গে সঙ্গে সেকেন্ড মিওটিক ডিভিশনটা আবার চালু হবে এবং সেকেন্ড পোলার বডিটা অ্যানাদার পোলার বডি যেটা সেকেন্ড পোলার বডিকে সে নিক্ষেপ করবে এবং ম্যাচিওর প্রো নিউক্লিয়াস এগ প্রো নিউক্লিয়াস তৈরি করবে। এবং ফলোইং দ্য সেকেন্ড মিওটিক ডিভিশন হোয়াট ইজ নাও দ্য নিউক্লিয়াস of the ovum become the female pronucleus, যেটা বললাম। The haploid male and female pronucleus move forward, one and another meet and fuse to form diploid nucleus of the zygote। তাহলে pronucleus male এবং pronucleus female অর্থাৎ egg pronucleus and sperm pronucleus, male pronucleus and female pronucleus এরা ফিউজ হবে এবং জাইগোট গঠন করবে। The zygote will now proceed to undergo cleavage। তাহলে জাইগোট গঠন হওয়ার পরই সে আস্তে আস্তে ক্লিভেজের দিকে তৈরি হবে বা প্রস্তুত হবে বা ক্লিভেজ করবে। এবং শেষ ধাপ আমাদের হচ্ছে অ্যাক্টিভেশন অফ ওভাম। তাহলে ফার্টিলাইজড ওভাম যখনই হয়ে গেল, এ সিরিজ অফ মরফোলজিক্যাল অ্যান্ড ফিজিওলজিক্যাল অ্যান্ড মলিকুলার চেঞ্জেস দ্যাট অকার ইন দ্য এগ ইন রেসপন্স টু ফিউশন অফ দ্য স্পার্ম উইথ দ্য এগ। যখনই একটা স্পার্ম এবং ওভাম ফিউজ করলো, তারপর কিছু মরফোলজিক্যাল অর্থাৎ বাইরে থেকে দেখতে কেমন হবে সেটা পরিবর্তন হবে, ফিজিওলজিক্যাল চেঞ্জ হবে, কিছু মলিকুলার চেঞ্জেস হবে কিছু, এবং এই ফিউশনের ফলে, এবং এই চেঞ্জগুলো ইট অলসো ব্লক পলিস্পার্মি, এই চেঞ্জগুলো পলিস্পার্মিকে আটকাবে। এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক এবং তোমাদের আলাদা করে দেওয়া আছে, এখান থেকে তোমাদের আলাদা কোশ্চেনও আসতে পারে। প্রিভেনশন অফ পলিস্পার্মি। প্রিভেনশন পলিস্পার্মি যদি আমরা দেখি, সাধারণভাবে দুটো প্রসেস দেখা যায়। সিআরচিনের ক্ষেত্রে আমরা দেখতে পাই দুটো প্রসেস সাধারণত, ফার্স্ট ব্লক টু পলিস্পার্মি, স্লো ব্লক টু পলিস্পার্মি, অর্থাৎ খুব তাড়াতাড়ি যেটা পলিস্পার্মিকে আটকাতে চেষ্টা করবে এবং আস্তে আস্তে পলিস্পার্মিকে আটকাতে চেষ্টা করবে, কারণ স্লো ব্লক পলিস্পার্মিতে একটু সময় লাগে পরিবর্তনগুলো হওয়ার। ফার্স্ট ব্লক পলিস্পার্মিতে সেভাবে চেঞ্জ হওয়ার সময় লাগে না। তাহলে প্রথম ফার্স্ট ব্লক পলিস্পার্মিতে কী হবে, চেঞ্জিং ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল, এখানে ইলেকট্রিক্যাল পোটেনশিয়ালের চেঞ্জ হবে। এখানে কী করে চেঞ্জ হবে, রিলিজ Ca++ ক্যালসিয়াম আয়ন স্টোরড ইন দ্য এগ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অ্যাপিয়ার্স টু বি ক্রিটিক্যাল স্টেপ ইন দিস প্রসেস। তাহলে এখানে Ca++ যদি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রিজার্ভার আছে সেখান থেকে যদি Ca++ বেরিয়ে যায়, তাহলে আস্তে আস্তে সে কিন্তু নেগেটিভ গ্রেডিয়েন্টের দিকে আসবে, নেগেটিভিটির দিকে আসবে, তরঙ্গ মাইনাসের দিকে আসবে ভোল্টেজটা। এইটাই কিন্তু সিআরচিনের ক্ষেত্রে সোডিয়াম হিসাবে দেখা যায়, যে সোডিয়ামের ক্ষেত্রে এটা কিন্তু হয়। সাধারণত দেখা যায় সোডিয়ামের ক্ষেত্রে এটা -70 ভোল্ট থেকে এই +20 মিলিভোল্ট পর্যন্ত গেছে, অর্থাৎ একটা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের পরিবর্তন হয়, যার ফলে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের ফলে যে ইমিডিয়েট যে স্পার্মগুলো রয়েছে যেগুলো এন্ট্রি করতে চায় বা এন্ট্রি করবার জন্য রেডি হয়ে আছে, সেইগুলো কিন্তু আর ইনভেট করতে পারবে না, কারণ সেখানে ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্টের একটা পরিবর্তন হয়েছে। নেক্সট হচ্ছে স্লো ব্লকস টু পলিস্পার্মি। এখানে আস্তে আস্তে পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? মেন পরিবর্তন হচ্ছে কর্টিক্যাল গ্র্যানিউল রিয়াকশানস। বিভিন্ন যে কর্টিক্যাল গ্র্যানিউলস আছে তাদের মধ্যে রিয়াকশানস হবে।
প্রথম রিয়াকশনস কি, পারঅক্সিডেজেস ক্রস লিঙ্কড টাইরোসিন রেসিডিউ in vitelline envelope to block progress of sperm. তাহলে পেরক্সিডেজ ক্রস লিঙ্ক টাইরোসিন রেসিডিউ, টাইরোসিন যে রেসিডিউগুলো আছে পেরক্সিডেজ কী করবে, ক্রস লিঙ্ক করবে ভাইটালাইন এনভেলাপের মধ্যে। তাহলে যে স্পার্মগুলো ইনভেট করতে যাচ্ছে ভাইটালাইন এনভেলাপকে, তারা কিন্তু আর ভাইটালাইন এনভেলাপকে ইনভেট করতে পারবে না, কারণ এখানে ক্রস লিঙ্ক হয়ে গেছে টাইরোসিন রেসিডিউ আর পেরক্সিডেজের সাহায্যে। প্রোটিয়েজেস ক্লিপড দ্য বাইন্ডিং রিসেপ্টার্স, প্রোটিয়েজ বাইন্ডিং রিসেপ্টার ক্লিপ করে দেবে, অর্থাৎ ভেঙে দেবে। যদি নষ্ট করে দেয়, স্পার্মের অ্যাক্রোসোমাল প্রসেসে বাইন্ডিং প্রোটিন রয়েছে, এই বাইন্ডিং প্রোটিনগুলো বাইন্ডিং রিসেপ্টার দিয়ে রেকগনাইজড হবে, তবে সেই স্পার্মকে আসতে দেবে এগ। তাহলে বাইন্ডিং রিসেপ্টার্সই যদি না থাকে, তাহলে বাইন্ডিং প্রোটিনকে রেকগনাইজ করতে পারবে না এগ, তাহলে এগ কখনই একটা স্পার্মকে আসতে দেবে না, যেহেতু তার রেকগনাইজেশন হলো না। ফর্মেশন অফ ফার্টিলাইজেশন এনভেলপ, তাহলে যেই সম্পূর্ণ হলো এগ ফিউশন হলো এগ প্রোনিউক্লিয়াসের আর স্পার্ম প্রোনিউক্লিয়াসের, তখনই ফার্টিলাইজেশন এনভেলপ তৈরি হলো, একটা এনভেলপ তৈরি হলো যার ভেতরে আর কিন্তু স্পার্ম এন্ট্রি করতে পারবে না। হায়ালিন ফর্মস এ লেয়ার অ্যারাউন্ড দ্য এগ, হায়ালিন এক রকমের স্বচ্ছ পদার্থ যেটা একটা এগের বাইরে লেয়ার তৈরি করে, যেটা ইনিশিয়েট ক্লিভেজ। যে হায়ালিন ফর্মেশন হলো, হায়ালিন ফর্মেশন হওয়ার পর বোঝা গেল যে হায়ালিন ফর্মেশন হয়ে গেল, মানে এটা ফেসিলিটেট করবে ক্লিভেজকে, ক্লিভেজের দিকে ত্বরান্বিত করবে। তাহলে এই টোটাল ভাবে কিন্তু পলিস্পার্মিকে আটকানো হয়, ফার্স্ট ব্লক পলিস্পার্মি, স্লো ব্লক পলিস্পার্মি। তবে প্রজাতিভেদে কিছু কিছু মডিফিকেশন আছে, এটা হিউম্যানের ক্ষেত্রে একটা দেখানো রয়েছে। আগের যেটা আমরা জেনারেলাইজ দেখেছিলাম, এখান থেকে একটু আলাদা আলাদা কনসেন্সে। এখানে বিভিন্ন রকম যে বাইরের স্তরগুলো আছে এগের, তাদের ক্ষেত্রে আলাদা, এটা ম্যামালিয়ান সিস্টেমে দেখানো রয়েছে। বাইরে আছে জোনা পেলুসিডা, প্রথম একটা স্পার্ম আসছে এবং কন্ট্যাক্ট হচ্ছে। জোনা পেলুসিডাকে প্রথমে হাইড্রোলাইটিক এনজাইম যে আছে অ্যাক্রোজোমের মধ্যে, অ্যাক্রোজোম রিয়াক্টস উইথ জোনা পেলুডিসা, এবং এই হাইড্রোলাইটিক এনজাইমের ফলে যে ক্রস লিঙ্কগুলো আছে ZP1, ZP2 এবং ZP3, এদের মধ্যে যে বাইন্ডিং এবং ক্রস লিঙ্ক আছে এগুলোকে নষ্ট করছে, নষ্ট করে কিন্তু অ্যাক্রোজোম রিয়াক্ট উইথ প্রি ভাইটালাইন স্পেস। তাহলে এখানে বাইন্ডিং প্রোটিন রয়েছে, এখানে বাইন্ডিং প্রোটিন রিসেপ্টার্স রয়েছে, যেই রিকগনাইজ করবে, রিকগনাইজ করার ফলে প্রোটিন রিসেপ্টার যারা রিকগনাইজ করলো, তখন কিন্তু একে আসতে দেবে ভেতরে, অর্থাৎ প্লাজমা মেমব্রেন টু স্পার্ম অ্যান্ড এগ ফিউজ। তাহলে এখানে প্রি ভাইটালাইন যে স্পেস রয়েছে, এই প্রি ভাইটালাইন স্পেসে কিন্তু আসতে দেবে। স্পার্ম নিউক্লিয়াস এন্ট্রি এগ, তাহলে এখানে স্পার্ম নিউক্লিয়াস, কেবলমাত্র নিউক্লিয়াসটা কিন্তু ভেতরে যাচ্ছে, এবং যেই ভেতরে গেল এবং এগ নিউক্লিয়াস, এখানে এগ প্রো নিউক্লিয়াস আছে যেটা নিউক্লিয়াসে পরিবর্তনকালে এগ প্রো নিউক্লিয়াসটা এবং স্পার্ম নিউক্লিয়াসটা, যেটা স্পার্ম প্রো নিউক্লিয়াস দুটো ফিউজ হবে। ফিউশনের পরেই a cortical granule fuse with egg plasma membrane which render the vitelline layer independent impermeable to sperm। এইখানে একটা রিয়াকশনস হচ্ছে, কর্টিক্যাল গ্রানিউল, যেগুলো এখানে কর্টিক্যাল গ্রানিউলস আছে, কর্টিক্যাল গ্রানিউলগুলো আস্তে আস্তে প্লাজমা মেমব্রেনের সঙ্গে রিয়াকশনস হচ্ছে, এবং রিয়াকশনের ফলে কিন্তু বাকি যে স্পার্মরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ইমপারমিয়েবল হয়ে যাচ্ছে, অর্থাৎ বাকি আর কোনো স্পার্ম কিন্তু ইনভেট করতে পারবে না। থ্যাংক ইউ।